السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ভিন্ন ধর্মের সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের একটা সাংগঠনিক সফরে আমি এখন রংপুর মহানগরীতে অবস্থান করছি এবং মহানগর জামাত ইসলামীর কার্যালয়ে সাংবাদিক বন্ধুদের উপস্থিতিতে একটু সংক্ষিপ্ত মত বিনিময়ে আমরা সবাই মিলিত হয়েছি। এখানে আমার আগে কথা বললেন আমাদের জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং এই সাংগঠনিক অঞ্চলের তিনি পরিচালক, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম। এখানে মৌলানা মমতাজউদ্দিন আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং এই অঞ্চলের তিনি সহকারী পরিচালক। মহানগরী জামাতের আমির আমাদের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব আজম খান। মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী ভাই ও বোনেরা। শুরুতে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কৃতজ্ঞতা জানিয়েছি যে তিনি আমাকে বাংলাদেশের 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সহস্রাধিক শাহাদাতের ঘটনার মধ্যে সাড়া জাগানো, জাতির মধ্যে যে শাহাদাত শিহরণ জাগিয়েছিল, দেশ এবং দুনিয়া ফ্যাসিবাদ বিরোধী জনতাকে অগ্নিগর্ভ আন্দোলনের মাঠে নামতে অনুপ্রাণিত করেছিল, সেই আবু সাইদের রক্তের স্মৃতি বিজড়িত রংপুরে আমি সফরে আসতে পেরেছি। আমি সেই সঙ্গে বেদনা এবং শোক সমবেদনা জ্ঞাপন করছি রংপুরের সদ্য সংগঠিত একটি পরিবারের 4 জনের নির্মম, নৃশংস, বর্বর, অমানবিক, পৈশাচিক, ঘৃণ্য হত্যাকাণ্ড। আমি যে সময় রংপুর সফরে আগেই আমরা খবর পেয়েছি, আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমাদের নেতৃবৃন্দ সেটা ভিজিট করেছেন। আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন এই কারণে যে এত বড় একটা হত্যাকাণ্ড, একটা শিক্ষিত পরিবার, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী, শিক্ষিত, ভদ্র, সমাজের অত্যন্ত সুশিক্ষিত একটা পরিবার। উদ্বেগের বিষয় হলো যে একটা পরিবারের 4টা মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু প্রশাসন, সরকারের ইন্টেলিজেন্স হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোলে রাখার জন্য, জানমালের নিরাপত্তার জন্য, ইভেন নানান গোয়েন্দা তথ্য দিয়ে সরকারকে, মানুষকে সাহায্য করার জন্য কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেমটা গড়ে উঠেছে। এখানে ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, ডিবি আছে, গভর্নমেন্টের বহু এজেন্সি এখানে আছে। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, সরকারের ব্যুরোক্রেসিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন, বাংলাদেশের দুঃখজনক ইতিহাস, যারা কোনো অপরাধ করে না, নিরপরাধ, মামলা নাই, জীবনে হয়তো মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এরকম হাজার হাজার মানুষকে খুঁজে বের করে তাকে ধরে এনে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দারা করতে পেরেছে। কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল। জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখতে পাচ্ছি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়?
দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। সেজন্য এমনি বলি, সেই কারণে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত সমবেদনা, সহানুভূতি, শোক এই পরিবার যারা চলে গেছেন তাদের জীবিত স্বজন আপনজন যারা আছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য, কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। তা না হলে ক্ষমতায় যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে 6 মাস হলো রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের জাতির প্রতি যে কমিটমেন্ট, যে দায়বদ্ধতা নিয়ে আরও কিন্তু জটিল প্রশ্ন তৈরি হবে। ইতিমধ্যেই এই 6 মাসে প্রায় 500-550 খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে, জনদুর্ভোগের তো কোনো শেষ নেই। উত্তরবঙ্গে এই গাইবান্ধা, কুড়িগ্রাম, নানা জায়গা থেকে খবর আসছে রংপুর প্রচণ্ড সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের লোডশেডিং। এই যে আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম রংপুরে, 3 বার 1 ঘন্টার বক্তৃতার মধ্যে 3 বার বিদ্যুৎ গেল। রংপুরবাসী তো নীরব সাক্ষী আছেন। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, সারের সংকটে কৃষক, বিশেষ করে উত্তরবঙ্গ তো ধানের রাজ্য, কৃষির রাজ্য, বহুগুণ বেশি দাম দিয়েও তারা সার পাচ্ছে না। এত জনদুর্ভোগ, এত সংকট আমাদের মধ্যে, তার মধ্যে আইন শৃঙ্খলার এই চরম অবনতি, সরকারের এটা দায়। যতই বলুন যে কেবল আমরা এসেছি 6 মাস, তো ভাই 6 মাস তো হলো রে ভাই। আইন শৃঙ্খলা, নিরাপত্তা এবং মানুষের প্রয়োজন মেটানোর জন্য 6 মাস তো কম সময় নয়। রাষ্ট্রীয় মেকানিজমকে কাজে লাগিয়ে সরকারের উচিত জনদুর্ভোগের ব্যাপারে নজর দেওয়া, জনজীবনকে স্বস্তি এবং স্বাভাবিক করে তোলা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আরো হতাশ হচ্ছি। ক্ষমতাসীন সরকার বিগত নির্বাচনে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম বিরোধী দল হিসেবে, যে আমরা একটা গঠনতান্ত্রিক, গঠনমূলক, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। বিরোধী দলে এসেও আমরা ওয়াদা করেছি, নির্বাচনের আগেও বলেছি আমরা দেশকে একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপরে দলন পীড়ন মুক্ত, মানবিক একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে যারা এসেছেন 6 মাসে, দলীয়করণ থেকে তারা দূরে থাকতে পারেননি। আপনারা যদি প্রশ্ন করেন কি ভাই, আপনি সবার মতো আপনিও বললেন, আমরা ঢাকাতে সাংবাদিক সম্মেলন করে প্রমাণ দিয়েছি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্র দলের রানিং দায়িত্বে থাকা লোকদেরকে এই সমস্ত পদে নিয়োগ করা হয়েছে। আমরা রিটেন প্রেস কনফারেন্সে তথ্য দিয়েছি। সমস্ত জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ যতগুলো বাংলাদেশে আছে, প্রায় 8টা কর্তৃপক্ষে অলরেডি তাদের পক্ষ থেকে চেয়ারম্যান বা কর্তৃপক্ষের প্রধান নিয়োগ করা হয়েছে। তো এটা কি দলীয়করণ নয়? সেই সময়কার স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন, আজকের যিনি মহামান্য রাষ্ট্রপতি, উত্তরবঙ্গের মানুষ মির্জা ফখরুল ভাই সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন দলীয়করণ প্রশ্নে, যে ভাই আমরা সরকারে আছি, নির্বাচিত হয়েছি, তো আমাদের দলের লোকদেরকে দিব না তো কাদেরকে দিব? অনলাইনে এটা ভাইরাল আছে। তো এটা কি কোনো জবাব হলো? আমরা তো এরকম দলীয়করণের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। হ্যাঁ, সব দলের লোকেরাই চাকরি করবে, কিন্তু তার তো একটা নিয়োগ বিধি আছে। রানিং রাজনৈতিক পদে থেকে আপনি তো একটা সরকারি পদে নিয়োগ দিতে পারেন না। ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি শামসুল আলম, যিনি বিএনপির একটা নির্বাচন সংক্রান্ত সাব কমিটিতে তিনি দায়িত্ব পালন করছিলেন, নজরুল ইসলাম খান ভাই স্থায়ী কমিটির সদস্যতার সঙ্গে, তাকে আপনি চট করে এডিশনাল সেক্রেটারি করে দিলেন। এরকম আরও অনেক পদ, চিনি, খাদ্য কর্পোরেশন, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,
না স্বায়ত্তশাসিত সব সংস্থার চেয়ারম্যান করে ফেলেছেন দলীয় লোক। কে কোন পদে ছিলেন, কাকে কোথায় দিলেন, এটা তো আপনি করতে পারেন না। আর প্রশাসক পদে নিয়োগ দিলেন, হ্যাঁ আমাদের দেশের প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার রেওয়াজ আছে। সেটা কখন? যখন নির্বাচিত সরকার থাকে না, কোনো কারণে যখন এই সমস্ত পদগুলো শূন্য থাকে, ইন্টারিম পিরিয়ডের নির্বাচিত প্রতিনিধি, আমাদের সংবিধানে বলা আছে দেশের স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। দ্যাট ইজ আওয়ার কনস্টিটিউশনাল প্রভিশন। তো যখন এটা থাকে না, তখন ইন্টারিম পিরিয়ডটা একটা নির্বাচিত জনপ্রতিনিধি আসা পর্যন্ত আপনি একটা প্রশাসক দিতে পারেন। তো আপনারা আসবার আগে ইন্টারিম গভর্নমেন্ট তো এইসব জায়গায় প্রশাসক দিয়েছিল, তো তারা তো কোনো দলের ছিলেন না, তারা জুডিশিয়ারির লোক ছিলেন, আমলা ছিলেন, সরকারি লোক ছিলেন। হ্যাঁ আপনি এসছেন ক্ষমতায়, ইউ হ্যাভ দ্য রাইট, আপনার অধিকার আছে, আপনি স্থানীয় নির্বাচন দিয়ে দিতেন, কর্পোরেশন নির্বাচন দিতেন, উপজেলা দিয়ে দিতেন, নির্বাচিতরা ওখানে দাতো, আমাদের তো কোনো অবজেকশন নেই। কিন্তু একটা সরকারি প্রশাসককে সরিয়ে দিয়ে, আমি আবার রিপিট করছি, একটা সরকারি নিয়োগকৃত প্রশাসককে সরিয়ে দিয়ে আপনি দলীয় প্রশাসক দিলেন। আবার প্রশাসক নিয়োগে তো আমরা আপত্তি করছি না, কিন্তু প্রশাসক নিয়োগের প্রভিশনটা কখন? যখন কোনো সরকার পার্লামেন্ট ছিল না, প্রতিনিধিও ছিল না, জায়গাটা শূন্য ছিল, সরকারের দায়িত্ব একজন সরকারি লোককে ইন্টারিম দায়িত্ব দেয়, তার তো গভর্নমেন্ট দিয়েছিল। এখন আপনি ইলেক্টেড হয়েছেন, আপনি দিতে পারেন, ইলেকশন দিয়ে নির্বাচিত লোক, আপনার দলের লোকেরা আপনি দিবেন, অন্য কোনো দল আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সেটা না করে সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন। আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। তো এই সিদ্ধান্ত কি প্রমাণ করে? সবার আগে বিএনপি। এদেশে কি আর দলীয় লোক যদি দেয়নি, যদি ধরে নিলাম যে না তারাও নাগরিক দিই একটা প্রশাসক, তারও তো দল ছিল রে ভাই, 100টার মধ্যে 99টা আপনি একটা অন্য দলে দিতেন, তাহলে বুঝতাম যে না জনগণ, এখানে 6 জন এমপি আছে, প্রশাসক সব আপনাদের চালায় যাচ্ছে। আর দলীয়করণ আর কি বলবো রে ভাই, নির্বাচনে জয় পরাজয় থাকে, আমরা পরাজিতদের জন্য আমাদের অনেক লোক পরাজিত হয়েছে, আমাকে ইঞ্জিনিয়ারিং করে 1300 ভোটে হারায় দেওয়া হয়েছে, আমরা পরাজয় জয়কে আমরা মেনে নিয়েছি, এখানে আমাদের কোনো সমালোচনা নাই। প্রশ্ন হলো বিভিন্ন যেখানে যারা নির্বাচনে হয়তো পরাজিত হয়েছেন, পারেননি, অথবা পার্টির লোক, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন, প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। ইভেন আর একটা অসাংবিধানিক বেআইনি কাজ সরকার করছে, যেটা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা হয়তো জানেন, সংরক্ষিত মহিলা আসনের যারা এমপি, তারা কিন্তু কোনো এলাকা থেকে নির্বাচিত নয়, সংবিধানে তাদের কোনো আসন, সাংবিধানিক কোনো আসন নির্দিষ্ট করা নেই। 300 আসন থেকে যারা নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, মহিলারাও হয়েছেন, পুরুষও হয়েছেন। অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু আওয়ার আরপিও, ওই নির্বাচনী এলাকার জনগণের দেখাশোনা, উন্নয়ন, বরাদ্দ, সমস্ত ব্যাপারে সে দায়িত্ব হচ্ছে এমপির। অতীতের সব রেওয়াজকে ভঙ্গ করে বর্তমান সরকার মহিলা যারা সংরক্ষিত আসন থেকে নির্বাচিতদেরকে বিরোধী দলের বিভিন্ন আসনে তদারকি করার জন্য, তার উপরে শাসন করার জন্য ভাগ করে দিচ্ছে। এ খবর কি আপনারা নিশ্চয়ই জানেন। প্রশ্ন করা হচ্ছে পার্লামেন্টে, আমাদের লিডার অফ দি অপোজিশন বলেছেন এটা কি বেআইনি কাজ করবে। এটা আগেও তো সংরক্ষিত মহিলা এমপি ছিল, আমাদের জামাতেরও ছিল, বিরোধী দলের ছিল। হ্যাঁ দেন, আপনি তাকে দেন, তিনি তার এলাকার, তার আয়ত্তাধীন এলাকায় তিনি তার উন্নয়ন, বরাদ্দ, দারিদ্র্য বিমোচনে নানান কার্যক্রম তিনি বিলি বন্টন করবেন, উন্নয়নের কাজে সাহায্য করবেন। একটা নির্বাচিত এমপির উপরে আর শাসন করার জন্য একটা অনির্বাচিত এমপিকে, তাও সরকারি দলের থেকে, আপনি খবরদারি করার জন্য, সুপারভাইজ করার জন্য, দারোগাগিরি করার জন্য পাঠাইলেন। তাহলে তো আর একটা প্রশ্ন ওঠে, যদি এটাই আপনি করতে চান যে না এলাকাগুলোর উন্নয়ন তদারকির প্রয়োজন আছে, তাহলে এই প্রশ্নের উত্তর দেন সরকার পার্লামেন্টে, যে সরকারি দলের যারা এমপি নির্বাচিত হয়েছেন ওইখানে আপনি তাহলে, আমাদেরও তো বিরোধী দলের মহিলা এমপি আছে, তাদেরকে দেন তদারকির দায়িত্ব। তা তো দেন না। গ্রামে বলে না, চাচির সালুনের জায়গায় জায়গায় লবণ, আমার যেটুক ভালো লাগে আমি সেইটুক করি। তো ভাইরা আমার, সাংবাদিক বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, আমরা একটা সাংবাদিক সফরে এসেছি, আপনারা
সব কিছুই জানেন। এই এত যে জনদুর্ভোগ আর দলীয়করণ বললাম না, আইন শৃঙ্খলা, এর চেয়ে বড় সংকট হলো 24-এর গণ অভ্যুত্থানের পরে 12ই ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত যে জাতীয় নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটা হয়েছে একই দিনে, সেই গণভোটের মাধ্যমে যে গণরায় আমরা পেয়েছি, 84টি জুলাই সনদের এক হওয়া রাজনৈতিক, সাংবিধানিক, জুডিশিয়ারি, প্রশাসনিক সংস্কারের সেই গণরায় এখনো ক্ষমতাসীন সরকার মেনে নেয়নি। ইভেন গণভোটকে তারা অস্বীকার করছেন, বলছে এই গণভোট সংবিধান বিরোধী, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই, আজব আজব কথা বলছেন। তাহলে যে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে একই দিনে পার্লামেন্ট এবং গণভোট, দুইটা ভোট হয়েছে, আপনি একটা ভোট মেনে নিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সরকার গঠন করলেন, একই আদেশের ভিত্তিতে একটা ভোট মানবেন আর একটা ভোট মানলেন না, সংবিধান বিরোধী হলেন। তো ওইটা যদি সংবিধান বিরোধী হয়, তাহলে আপনার এমপি, মন্ত্রী, পার্লামেন্টটা সংবিধান বিরোধী। এটার ব্যাপারে ওনারা কোনো জবাব দেন না। এই জন্য জামাত ইসলামী সহ 11 দল 6 মাস হয়ে গেল, প্রথম অধিবেশনে এই কথা ছিল, অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার, সংসদ অধিবেশন ডাকার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে, 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সেটা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, শপথ নিতে হবে পরিষদের। বিএনপি নেয়নি, অধিবেশন ডাকেনি, 180 দিনে এই সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। তাহলে জনরায়ের সাথে প্রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে যে রায়টা দিল, সেই রায়ের সাথে আপনি দ্বিচারিতা করলেন, সংসদের কাছে কোনো ব্যাখ্যা দিলেন না। এই উত্তরবঙ্গে সফরে এসে কিন্তু আজকের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন হাতে ভোট দিতে, মনে আছে, আপনারা সাক্ষী আছে। তাহলে আপনিও হাতে ভোট দিয়েছেন বলে আমি বিশ্বাস করি। তাহলে আপনার ভোট দেওয়া হাতে আপনি নিজে এখন অস্বীকার করবেন? তাহলে পার্লামেন্টে বলেন যে না, আমরা হাতে ভোট দিইনি, তাহলে আমরা আর গণভোট নিয়ে চিল্লাচিল্লি না করি। আপনি হাতেও ভোট দিতে বললেন, সংস্কার কাজেও থাকলেন, আপনাদের প্রস্তাবেই গণভোট হলো, ভোটের পরে ক্ষমতায় এসে বলছেন এগুলো সংবিধান বিরোধী। এগুলো মানুষকে বিভ্রান্ত করা, শুভঙ্করের ফাঁকে মানুষ বোঝে। তাই জনগণকে, জনমতকে জুলাই সনদের পক্ষে অনুকূল রাখা এবং এই জুলাই সনদ যার ভিত্তিতে গণভোট হয়েছে সেটা গণভোট বাস্তবায়ন করার দাবিতে আমরা সেই 6 মাস ধরে কিন্তু প্রথম দিন থেকে পার্লামেন্ট এবং রাজপথে নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি আমরা ঘোষণা করেছি। ঢাকাতে মিছিল, মিটিং, বিক্ষোভ, জেলা, উপজেলা, বিভাগীয় শহরে দফায় দফায় আমরা মহাসমাবেশ করছি। এখন 3rd রাউন্ড শেষ করে 4th রাউন্ডে এখন আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা দিয়েছি। আগামী 5 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক ধরে আমরা এই দীর্ঘ পথে আমরা যাত্রা শুরু করব। হাজার হাজার গাড়ি এখানে সংযুক্ত হবে, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে এই লং মার্চকে স্বাগত জানিয়ে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে তারা সন্ধ্যায় সমাবেশে ইনশাল্লাহ মিলিত হবে। শুরু হবে 5 তারিখ সকাল 7টায় অনেক আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শাপলা চত্বরে বিরাট সমাবেশের মধ্য দিয়ে আমাদের রোড মার্চের যাত্রা শুরু হবে, লং মার্চের। আর এই উত্তরবঙ্গে আমরা 19শে সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে সকাল 7টায় অনুরূপ এক সমাবেশের মধ্য দিয়ে রংপুর অভিমুখী লং মার্চের যাত্রা শুরু করব। রংপুর এসে আমাদের সেই লং মার্চের সন্ধ্যা রাত্রিতে এসে সমাপ্ত হবে। পথে পথে অনেক পথসভা অনুষ্ঠিত হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী, আমরা উত্তরবঙ্গের জনপদের এই আন্দোলনের স্মৃতি বিজড়িত জনপদ, আবু সাঈদের রক্তের স্মৃতি বিজড়িত জনপদ, সমস্ত অত্যাচার কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে জেগে ওঠা জনপদ, এই লং মার্চের পাশে এসে আপনারা দাঁড়াবেন। সুষ্ঠু সফল করার জন্য গণমাধ্যমের সহযোগিতা, সহানুভূতি, এই জনগণকে লং মার্চে সফল করার জন্য আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রংপুরবাসীকে, উত্তরবঙ্গের মানুষের এই দুর্ভোগ, দুঃখ, দুর্দশা লাঘবে সরকার এগিয়ে আসুক। জামাত ইসলামীতে ভোট দিয়েছেন বলে এলজিআরডি মন্ত্রী অবস্থায় মির্জা ফখরুল ভাই বেজার হয়েছিলেন, ক্ষমতায় থাকবে বিএনপি, আপনারা ভোট দেবেন জামাতের, এই উন্নয়ন পাবেন কি করে? আমাদের আমিরে জামাত পার্লামেন্টে এবং বাইরে বলেছেন তাহলে তো আইন করা লাগে যে বিএনপি ছাড়া আর ভোটাররা কাউকে ভোট দিতে পারবে না। এর কোনো জবাব কিন্তু উনি দেননি।
সেই উত্তরবঙ্গ থেকে আমি কথা বলছি। ক্ষমতায় গেলে মানুষের ওয়াদা অনেকে ভুলে যায়, কথা বলার সময় জনগণের প্রতিশ্রুতির কথা খেয়াল থাকে না। আমরা আপনাদের দোয়া চাই, আমরা চাই যে সরকারের শুভবুদ্ধি উদয় হোক, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ওনারা পালন করুক, এবং আমরা চাই পার্লামেন্টে এই জুলাই সনদ সহ সব দুর্ভোগের আলোচনা পার্লামেন্টে হোক, কোনো সহিংস অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হোক, আমরা সেটা চাই না। কিন্তু জোর করে যদি পার্লামেন্টে সমাধান না করে আমাদেরকে আপনারা রাজপথে ঠেলে দেন, তাহলে যে 70% মানুষ গণরায় দিয়েছে, আমাদের সেই মানুষকে নিয়ে চলা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।